মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মাননীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি বক্তব্য এই সময় প্রাক্কালে আমি চেয়েছিলাম বিরোধী দলের নেতা এবং সরকার দলে আমাদের সংসদীয় নেতা থাকলে ভালো হতো। তো যাই হোক, তারপরও আমি কৃতজ্ঞতা জানাই আপনাকে মাননীয় স্পিকার। আজকে যাদের রক্তের বিনিময় এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ এই সংসদের যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, সে সমস্ত শহীদ যারা 17টা বছর, যাদের রক্ত, যাদের সংগ্রাম, আমার সহকর্মী বন্ধু ইলিয়াস আলী গুম, অসংখ্য নেতাকর্মী, বিশেষ করে ছাত্রদল নেতা ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদ, এরকম অসংখ্য শত শত হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি, আমি আমার বক্তব্যে সেই সমস্ত শহীদ ত্যাগী ভাই এবং বোনদের আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং যারা আজকে পঙ্গুত্বের জীবনযাপন করছে, মানবতার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমি সেই সমস্ত সহকর্মী ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, আমরা চাই, কিছুক্ষণ আগে আমার সহকর্মী ফজলুর রহমান ভাই বক্তব্য রেখেছেন। আসলে উনি আমার বয়সের সিনিয়র। আমার জীবনের রাজনীতির যে অভিজ্ঞতা, আমি জন্মের পরে আমি রাজনীতিকভাবে কিছু কিছু রাজনীতির সাক্ষী। মাননীয় স্পিকার, আমি প্রথম যখন এমপি হয়ে এই পার্লামেন্টে এসেছিলাম, ভেবেছিলাম একটা রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে এই দেশের কল্যাণের জন্য কাজ করবো। মাননীয় স্পিকার, প্রথম এসেই যখন ট্রেজারি বেঞ্চে, তখন আওয়ামী লীগ, যে ভাষায় আমাদের নেত্রী, তখন বিরোধী দলের নেত্রী, আমরা এখানে বসা 96-এর 12 জুনের নির্বাচনের পরে, ওই দৃশ্য মাননীয় স্পিকার বলার নয়, আপনি নিজেও সেই সংসদের একজন সদস্য ছিলেন। মাননীয় স্পিকার, আমরা যেটা মনে করি, বাংলাদেশের স্বাধীনতার পর যে স্বাধীনতার সংগ্রামে আমার ফজলু ভাইদের মতো মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে এদের স্বাধীন করেছিল, আমাদের জয়নুল আবেদিন ফারুক সহ, মির্জা আলমগীর সহ, যারা কয়েশ্বর দাস সহ যারা যুদ্ধ করেছিলেন, যাদের যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, আমরা এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম। মাননীয় স্পিকার, স্বাধীনতার পরে বাংলাদেশে যে নির্বাচন হলো, নির্বাচনের পর এই সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার বাবা শেখ মুজিব দাঁড়িয়ে বলেছিল, কোথায় সিরাজ শিকদার? এই হত্যার মাধ্যম দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা শুরু হয়েছিল। মাননীয় স্পিকার, তার ধারাবাহিকতায় আমরা দেখেছি। মাননীয় স্পিকার, পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1982 সালে যখন এরশাদ ক্ষমতা গ্রহণ করলো, আন্দোলন শুরু হলো, সেদিন ছাত্র আন্দোলনে আমরা ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে 1991 সালে আবার গণতন্ত্র আসলো। নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো। মাননীয় স্পিকার, সেদিন জামাত ইসলামও আমাদের সঙ্গে ছিল। মাননীয় স্পিকার, ক্ষমতা আসার পর বিরোধী দলের নেতা ছিলেন এখানে, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে, একদিনের জন্য আমি শান্তিতে আপনাকে দেব না। মাননীয় স্পিকার, এটা কি গণতন্ত্র? মাননীয় স্পিকার, এই গণতন্ত্রের জন্য কি আমরা সেদিন ছাত্র আন্দোলন করেছিলাম? শেখ মুজিব সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। ঠিক একই কায়দা তার মেয়ে সেদিন তার রাজনীতিক, এবং আমি মনে করি সেদিন থেকে শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতির গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র। মাননীয় স্পিকার, আপনার মনে থাকার কথা, আপনাকে আমি সাক্ষী মানছি, আপনি তখন 1991 সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী,
আপনি তখন স্বতন্ত্র এমপি হিসাবে ভোলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মাননীয় স্পিকার। আপনার বিএনপি যখন ক্ষমতা আসলো 43 দিনের মাথায় যে ঘূর্ণিঝড়, যে তাণ্ডব উপকূলবর্তী এলাকা হয়েছিল মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া আপনারা সেদিন গিয়েছিলেন বন্যা উপকূলবর্তী এলাকায়, মানুষের লাশের সারি পড়েছিল। উনি ফিরে এসে উনি মনে করেছেন বিরোধী নেতাকে সম্মান করা উচিত। এবং আপনি নিজেও জানেন মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা কখনোই হেলিকপ্টার নিয়ম অনুযায়ী পায় না। উনি তৎকালীন স্পিকার আব্দুর রাজ্জাক সাহেব স্পিকার ছিলেন, ওই স্পিকারকে সঙ্গে দিয়ে হেলিকপ্টার দিয়ে, আপনিও ওই হেলিকপ্টারে ছিলেন মাননীয় স্পিকার স্বতন্ত্র এমপি হিসাবে। ওই উপকূলবর্তী এলাকায় শেখ হাসিনা ওই উপকূলবর্তী এলাকায় মৃত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি মনে করি একজন সেই সময় তরুণ সংসদ সদস্য হিসাবে আমি যেটা প্রত্যাশা করেছিলাম গণতন্ত্রের জন্য, আমি কৃতজ্ঞতা জানাই আজকের বিরোধী দলের নেতাকে, আমি কৃতজ্ঞতা জানাই আজকে সংসদ দলীয় নেতা তারেক রহমানকে, ওনারা যে কালচার শুরু করেছে। আজকে মাননীয় স্পিকার, আজকে কষ্ট লাগে, আমরা রাজনীতি করি দেশের জন্য, আমার সন্তানরা আজকে ভয় রাজনীতি করতে সাহস করে না, কারণ যে ভীতির রাজনীতি আওয়ামী লীগ শেখ হাসিনা দিয়ে গেছে আমাদের সন্তানদের, সেই ভয়টা আজকে কাটানোর সুযোগ হয়েছে। যাদের আত্মত্যাগ, যাদের রক্তের বিনিময় যে গণতন্ত্র আমরা অর্জন করেছি, আমি বিশ্বাস করি তারেক রহমান এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান সাহেব যেটা শুরু করেছে, আমরা চাই যত ষড়যন্ত্র, যতই চক্রান্ত হোক না কেন, ফ্যাসিস্টরা যেন আগামী দিনে এই ষড়যন্ত্রের কারণে সুযোগ পায়, এই সুযোগ আমরা দিতে চাই না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরো দুই একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার। আপনি জানেন 1991 সালে, এই কথাগুলো এই জন্য বলা দরকার, এই নতুন প্রজন্ম যারা এমপি, বিশেষ করে আমাদের এখানে অনেক এমপি সাহেব আছেন, এখানে নাহিদ সাহেব আছে, হাসনাত আবদুল্লাহ আছে, তাদেরও জানা দরকার 1991 সালে যখন বিএনপি ক্ষমতা, মাননীয় স্পিকার, আমি এই কথাটা এই জন্য বললাম, রাজনীতির শিষ্টাচার কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল আমাদের অনেক এমপি সাহেবরা তো জানেন না। আপনারা জেনে আশ্চর্য হবেন 91 সালে যখন এই যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি তখন দাওয়াত দিয়েছিলেন বিরোধী দলের নেতাকে। উনি বিরোধী দলের নেতা তারেক রহমানের বিয়েতে গিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে রিসিভ করে, আমি ওই অনুষ্ঠানে ছিলাম মাননীয় স্পিকার, সেখানে উপস্থিত ছিলাম। তারেক রহমানের বিয়েতে খালেদা জিয়া শেখ হাসিনাকে দাওয়াত দিয়ে নিয়ে তার পাশে বসে খাওয়ানো এবং গাড়িতে উঠিয়ে দেওয়া পর্যন্ত তাকে বিদায় করে দিয়েছিল মাননীয় স্পিকার। আমরা আবার দেখলাম বিরোধী দলের এমপি হিসাবে আমরা এই পার্লামেন্টে ছিলাম, শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, তার মেয়ের বিয়ে কি ছেলের বিয়ে ঠিক আমার মনে পড়ে না, এই এলডি হলে, মাননীয় স্পিকার আপনার মনে থাকার কথা, এই এলডি হলে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা দাওয়াত দিয়েছিল, যদিও আমরা সেই দাওয়াতে ছিলাম না, কিন্তু আমরা শুনেছি বেগম খালেদা জিয়া সেই অনুষ্ঠানে গিয়েছে, শেখ হাসিনা তার সাথে দেখাটা করার প্রয়োজনীয়তা মনে করি না মাননীয় স্পিকার। তাকে মিনিমাম যে সম্মান, একজন গণতান্ত্রিক নেত্রী হিসাবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার প্রতি সম্মানটুকু করেন মাননীয় স্পিকার। এই যে কালচার, আমি যেটা বলতে চাই, এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসছে মাননীয় স্পিকার। যে কালচার আজকে শুরু হয়েছে, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী, আমি ধন্যবাদ জানাই আজকে প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলের নেতা, আজকে বাংলাদেশের সংকট হয়েছে, জ্বালানি সংকট হয়েছে, এটা সারা বিশ্বব্যাপী, এটা বিশ্বের ব্যাপী এই সংকটময় মুহূর্তে সরকার বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এটাকে নিরসন কিভাবে করা যায় তার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই এই গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম। আজকে 50 বছর রাজনীতির জীবনে আমরা দেখেছি মাননীয় স্পিকার, আপনিও দেখেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে প্রথম এই গণতান্ত্রিক ধারা, উনি সেনা নিবাস থেকে এসে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।
আজকে এখানে জামাত ইসলামের ভাইরা আছেন। 79-এ নির্বাচনের আগে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, রাজনৈতিক দল ছিল না, একটাই দল ছিল বাকশাল। সেটা বাতিল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় রাজনীতির মাধ্যমে বাংলাদেশে যে ধারা চালু করেছিল, সেখানে জামাত ইসলামের তৎকালীন আইডিএলের নেতা ছিলেন আব্দুর রহিম। মাননীয় হুইপ মহোদয়, আর 2 মিনিটে আপনি শেষ করে দেন। কয় মিনিটে শেষ করবো স্পিকার? 2 মিনিট 2 মিনিট প্লিজ। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাচ্ছি, আমার সর্বশেষ কথা যেটাই, যে আমরা যে হানাহানির রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছিল, আজকে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে গেছে, বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত। এই ফ্যাসিস্ট মুক্ত গণতন্ত্র, আজকে আমরা সরকারে আছি, আগামী দিনে জনগণ যদি আমাদেরকে ভোট না দেয়, আমরা আপনাদের এই জায়গায় বসবো। আমরা চাই আগামী দিনে ফ্যাসিস্টরা যেন কোনোভাবে সুযোগ না নিতে পারে। আজকে আমরা মনে করি, আজকে বিভিন্নভাবে আমি জামাতের বিরোধী দলে যারা আছেন, আমাদের নেতার সম্বন্ধে, পরিবার সম্বন্ধে অনেক অপপ্রচার, কুরুচিপূর্ণ আজকে যে সমস্ত চালাচালি হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন এবং যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি মনে করি তাহলে আমাদের মধ্যে যে দূরত্ব আছে, এই দূরত্ব কমে আসবে বলে মনে করি। মাননীয় স্পিকার, আমি আর একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি একজন রাজনীতিক কর্মী, আপনি জানেন এদেশের আজকে আপনি স্পিকার, আপনি নেতা, আমাদের এখানে আমাদের পার্টির নেতারা আছে, যে সাংবাদিক ভাইরা, আমি গতকালকেও বলেছি, আমাদের তথ্যমন্ত্রী সাহেবের সাথে কালকে কথা বলেছি, সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। আমি মনে করি সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজ বোর্ড হওয়া দরকার। মাননীয় স্পিকার, এখনও 9ম ওয়েজ বোর্ড চলছে, কিন্তু মালিকদের কারণে সেটা বাস্তবায়িত হয় নাই। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকব। আজকে আমি সরকারি গেজেটও হয়েছে, কিন্তু এটা শিল্পের মর্যাদা পায়নি। মাননীয় স্পিকার, সে কারণে অনেক গণমাধ্যম সাংবাদিকরা নিয়মিত বেতন পায় না। আমি বিশ্বাস করি যে সাংবাদিকরা, আমি মনে করি তাদেরকে আমাদের এই দেশের যেভাবে সরকারি কর্মচারী কর্মকর্তারা বেতন পেয়ে থাকে, আমি চাই যোগ্যতা অনুযায়ী সাংবাদিকদেরকেও। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় হুইপ, আরো 1 মিনিট। ওকে, শুট। মাননীয় স্পিকার, আমি পরিশেষে একটা কথা বলতে চাই, যে সাংবাদিকদের নামে যারা ইতিপূর্বে আমাদের চরিত্র হনন করেছে, আমি আপনার কাছে অনুরোধ করব, এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। যারা 111-এর নায়ক ছিল, যারা 111 নিয়ে এসেছিল, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, বিনষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, যারা এই সমস্ত সাংবাদিক, যারা আমার রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাইদিকে জঙ্গি বানিয়েছিল, এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে অবশ্যই জবাবদিহিতে দরকার। মাননীয় স্পিকার, আমি এই বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পরবর্তী বক্তা মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আপনার সময় 10 মিনিট। আচ্ছা, পরবর্তী বক্তা জনাব সাইফুল আলম খান, ঢাকা 12, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো বিষয়টা খুবই সুন্দর মনে হলো যে আমি ঢাকা 12 আসনের এমপি, আমাকে সময়ও দিলেন 12 মিনিট। আশা করি আপনি পরের সময় বাড়াই দিয়ে আমাকে 15 মিনিট করবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, একটা কথা এখানে এসেছে, আমি একটু বলতে চাই যে আমাদের একজন মাননীয় সদস্য, সংসদ সদস্য খালেদ মোশাররফের প্রেস করেছেন,
আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম। যদি সেদিন খালেদ মোশাররফের সেই অ্যাটেম্প সাকসেসফুল হতো, যিনি আপনিও ভালো জানবেন জিয়াউর রহমান সাহেবকে আটক করেছিলেন, তাহলে আজকে শহীদ জিয়াকে আমরা পেতাম না। মাননীয় স্পিকার, আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১ সালের সেই শহীদ মুক্তিযোদ্ধাদেরকে এবং মুক্তিযোদ্ধাদেরকে যারা আমাদের দেশের লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন। সেখান থেকে ৫২, ৯০ এবং ২৪ জুলাই আন্দোলনের ভাইদেরকে। আজকে মাননীয় স্পিকার, আজ আমি গভীর উদ্বেগ ও হতাশা নিয়েই সংসদে দাঁড়িয়েছি, কারণ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫, যা এই দেশের মানবাধিকার সুরক্ষায় একটি যুগান্তরকারী পদক্ষেপ হতে পারত, এই সংসদ তা অনুমোদন না করে লুপ্ত করে দিয়েছে। মাননীয় স্পিকার, এই সিদ্ধান্ত শুধু একটি আইন বাতিলের বিষয় নয়, এটি আমাদেরকে আবার একটি পুরানো, অকার্যকর ও জবাবদিহিবিহীন কাঠামোর দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। মাননীয় স্পিকার, ৬০০-রও বেশি স্টেক হোল্ডারের অংশগ্রহণে জাতীয় বিশেষজ্ঞ, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক অংশীদারদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল। এত বিস্তৃত, অন্তর্ভুক্তমূলক এবং পরামর্শভিত্তিক আইন প্রণয়নের উদাহরণ আমাদের দেশে খুবই বিরল। মাননীয় স্পিকার, এই অধ্যাদেশ কমিশনকে বাস্তব ক্ষমতা দিচ্ছিল অভিযোগ গ্রহণ, স্বাধীন তদন্ত পরিচালনা, আটকের স্থান পরিদর্শন এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করা। মাননীয় স্পিকার, এটি প্যারিস প্রিন্সিপালের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সত্যিকার অর্থে স্বাধীন প্রতিষ্ঠান গঠনের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল, কিন্তু আমরা সেই পথ থেকে সরে এসেছি। একটি ঐতিহাসিক সুযোগ আমরা নষ্ট করেছি। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন তো কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠান নয়, আপনার একটি নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে আস্থার সেতুবন্ধন। এটি ক্ষমতা অপব্যবহারের বিরুদ্ধে একটি প্রতিরোধ, একটি গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ। মাননীয় স্পিকার, আমি বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরতে চাই। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া এবং সুপ্রিম কোর্টের সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ রহিত করা হয়েছে। এর ফলে বিচার বিভাগকে আমরা সেই পুরানো দলীয় প্রভাবাধীন কাঠামোর দিকে ঠেলে দেওয়া হয়েছে, যে কাঠামো গত ১৭ বছর ধরে এ দেশ এবং জাতিকে ভোগান্তিতে ফেলেছে, যার সাক্ষী এই সংসদের অনেকেই। আমরা দেখেছি নির্বাহী বিভাগের প্রভাব কিভাবে বিচার ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। আমরা দেখেছি একজন প্রধান বিচারপতি শুধুমাত্র স্বাধীন অবস্থান নেওয়ার কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং কত করুণভাবে তাকে এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এ বাস্তবতায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, আর সেই আস্থারই নতুন অধ্যাদেশগুলো মাধ্যমে ধীরে ধীরে পুনর্গঠন হচ্ছিল, কিন্তু মাননীয় স্পিকার, সেই পুনর্গঠনের পথ আমরা নিজেরাই বন্ধ করে দিলাম। মাননীয় স্পিকার, আইন প্রণয়ন শুধু একটি প্রক্রিয়া নয়, এটি আস্থা করার বিষয়, এটি প্রতিশ্রুতি রক্ষার বিষয়, এটি জনগণকে একটি স্পষ্ট বার্তা দেওয়ার বিষয়। মাননীয় স্পিকার, আমরা কি বার্তা দিচ্ছি? আমরা কি বলছি একটি স্বাধীন এবং শক্তিশালী মানবাধিকার প্রতিষ্ঠান আমাদের প্রয়োজন নেই? আমরা কি বলছি যে একটি স্বাধীন বিচার ব্যবস্থা আমাদের প্রয়োজন নেই? আমরা কি বলছি জনগণের কণ্ঠ, সুশীল সমাজের মতামত, আন্তর্জাতিক মানদণ্ড এসব আমাদের কাছে গুরুত্বহীন? মাননীয় স্পিকার, গণতান্ত্রিক উত্তোলনের এই গুরুত্বপূর্ণ সময়ে যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনগণের আস্থা পুনর্গঠন সবচেয়ে জরুরি একটি বিষয়, সেই সময় সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। মাননীয় স্পিকার, আমি এই সংসদের মাধ্যমে সরকারের কাছে, ট্রেজারি বেঞ্চের কাছে স্পষ্টভাবে আহ্বান জানাতে চাই। প্রথমত, বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করুন, একটি শক্তিশালী স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করুন এবং ইতিমধ্যে যে অগ্রগতি অর্জিত হয়েছিল তা নষ্ট না করে আরও এগিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। মাননীয় স্পিকার, আজকের এই সিদ্ধান্তগুলো আমাদের গণতন্ত্রের
ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং আমরা কি একটি জবাবদিহিমূলক অধিকার ভিত্তিক রাষ্ট্র গড়ব নাকি আবার সেই পুরানো ব্যর্থ কাঠামোর দিকে ফিরে যাব, সেটি আমাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। এই প্রত্যাশা আমি রাখছি মাননীয় স্পিকার। আর যে কথা বলতে চাচ্ছি যে আজকে আমি আমাদের আপনার এই ইসলামী ব্যাংকের কথা একটু বলতে চাচ্ছি, কারণ ইসলামী ব্যাংক থেকে অলরেডি এটা পত্রিকা এসেছে এবং টিভিতে এসেছে, একদিনে 700+ কোটি টাকা ওঠানো হয়েছে মাননীয় স্পিকার। এবং 3 দিনের যে আমি দেখলাম টাকা জমা দেওয়া এবং উইথড্রল যে রিপোর্ট আমি দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে ইসলামী ব্যাংক একটা আপনার নেগেটিভের দিকে যাচ্ছে। এবং আশ্চর্যের ব্যাপার হলো এইটা যে বাংলাদেশের শুধুমাত্র সবগুলো প্রাইভেট ইসলামী ব্যাংকে লুটপাট করা হয়েছে। সে লুটপাট করছে কে? এস আলম তার দোসররা। আজকে ব্যাংক রেজুলেশন 2006 সংশোধনের মাধ্যমে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কথায় জানালা খুলে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি দেখতে পাচ্ছি ওই জানালা দিয়ে সম্ভবত এস আলম এসে পড়বে। কাজে আজকে আমি মনে করি এই ব্যাংককে বাঁচাতে হবে। সেই অনেক আগের কথা, যখন এই ব্যাংকের গ্রাহক সংখ্যা ছিল 1,20 লক্ষের মতো। একটি প্রাইভেট ব্যাংকের এত বড় একটি গ্রাহক সংখ্যা সত্যি একটি আপনার সুখবর আমাদের জন্য ছিল। আজকে তো ইসলামিক ব্যাংক আজকে ধসে পড়ে, এদেশের অর্থনীতির উপরে আঘাত হবে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু কথা বলতে চাই। প্রথমত, আমার এই এলাকাটা নিয়ে আমি খুবই প্রীতবোধ করি, কারণ এই 12 আসনের মধ্যে জাতীয় সংসদ, শহীদ জিয়া, বেগম জিয়া এখানেই শুয়ে আছেন। মাননীয় স্পিকার, জুলাই স্মৃতি জাদুঘর এখানে যা আপনার প্রাইম মিনিস্টার অফিস এবং আমাদের আর দেশের সবকটা বিশেষজ্ঞ হাসপাতাল এই এলাকার। কিন্তু শিল্পাঞ্চলে এখানে মাননীয় স্পিকার, এই যে আমার প্রীতবোধ, এটা আমি নষ্ট হয়ে যেতে থাকি যখন দেখি যে কারণ বাজারও আমার এলাকার মধ্যে পড়েছে। সেই কারণ বাজার, মহাখালী বাস স্ট্যান্ড এবং আমার শিল্পাঞ্চলে ব্যাপক চাঁদাবাজি হয়। মাননীয় স্পিকার, এটা বলার সময় আপনি দিলে আমি বলতে পারি। এই কারণ বাজারকে চাঁদাবাজি কেন্দ্র করে আজকে শাসক দলের একজন যুবদল নেতা হত্যা হয়েছিলেন, যেখানে আমাদের আপনার আপনার তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি গিয়েছিলেন। কিন্তু প্রতিনিয়ত এখানে হত্যাকাণ্ড হচ্ছে। কারণ বাজারের আজকে চাঁদাবাজি বন্ধ করা জরুরি। আজকে ঢাকা শহরে ওয়াসার পানি গন্ধযুক্ত মাননীয় স্পিকার, এবং সেই গন্ধযুক্ত পানিও মানুষ পাচ্ছে না। মাননীয় স্পিকার, এখানে গ্যাস সমস্যা রয়েছে, জায়গায় জায়গায় জলবদ্ধতা রয়েছে এবং মাদক। যতজন এমপি কথা বলেছেন তার একটি কথা কমন বলেছেন, আজকে মাদক গোটা জাতিকে ধ্বংস করে ফেলেছে। সম্মিলিতভাবে এই মাদকের হাত থেকে আমাদের তরুণ সমাজকে বাঁচাতে হবে। মাননীয় স্পিকার, আজকে আর আমার এলাকায় তেজগাঁ বাস স্ট্যান্ড, তেজগাঁ ট্রাক স্ট্যান্ড, তেজগাঁ ট্রাক স্ট্যান্ডের আপনার ট্রাকের ব্যাপারে, সেই স্ট্যান্ডের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিল, সফল হয় নাই। আজকে তেজগাঁর প্রত্যেকটি ঘরের মানুষের বাসার বাড়ির সামনে কাভার্ড ভ্যান চলে গিয়েছে। কাজে আমি প্রস্তাব করতে চাচ্ছি যে দেয়ার শুড বি এ ভেরি ভেরি মডার্ন ট্রাক স্ট্যান্ড করতে হবে, যেখানে ড্রাইভার এবং হেল্পারদের আপনার ফিজিক্যাল ফ্যাসিলিটি থাকতে হবে। তা নাহলে কিছুদিন পরে তেজগাঁর শিল্পাঞ্চল লোকেরা বাড়ির থেকে বেরোতে পারবে না। আজকে আরেকটি কথা দরকার বলতে চাচ্ছি যে গার্বেজ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। ঢাকা শহরের গার্বেজ ব্যবস্থাপনা অত্যন্ত সেকেলে এবং বাড়ির থেকে আর উন্মুক্ত পদ্ধতিতে এই সমস্ত নিয়ে আসা হয়। ঢাকা শহরের চারিদিকে আপনার গার্বেজ মানে স্টেশন করা হয়েছে, জমা রাখা হয়েছে ডাম্পিং স্টেশন, যেগুলো আসলে কুকুর, বিড়াল আর কাকের আড্ডাখানা আর টোকাইদের আড্ডাখানায় পরিণত হচ্ছে। মাননীয় স্পিকার, দিস শুড বি চেঞ্জ। এবং ফার্মগেট এলাকায় এবং কারণ বাজারে যে হকাররা আছে, আমি আলাপ করে দেখেছি তার কেউ 40 বছর পর্যন্ত ব্যবসা করে। আমি বলতে চাই দেয়ার শুড বি এ ডেভেলপ কারণ বাজার, একটি ক্লিন কারণ বাজার, নিট কারণ বাজার। মাননীয় স্পিকার, এই চাঁদাবাজি বন্ধ করার একমাত্র উপায় হলো যে এই সমস্ত ছোট ছোট ব্যবসায়ীদের জন্য একটি উন্নত মানের বাজার ব্যবস্থা করে তোলা। আমি খুব শিগগিরই প্রস্তাব আমি পেশ করবো ইনশাআল্লাহ। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাচ্ছি যে আসুন, চাঁদাবাজির হাত থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে হবে। আজকে খেলার মাঠের সমস্যা আছে।
মাননীয় স্পিকার, সেই সব আমাদের এলাকায় আমাদের এই ঢাকা 12-তে খেলামাঠ অপ্রতুল, সেগুলোর ব্যাপারে ফ্যাসিলিটেট করা দরকার। আজকে আপনার শিক্ষাঙ্গন সম্পর্কে কথা বলার আগে আরেকটি কথা খুব জরুরি মনে করছি, সেটা হলো আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে অনেক সজ্জন বলেই জাতি জানে, কিন্তু কিছুদিন আগে তিনি যে বিবৃতি দিয়েছেন সেটা আমাকে এবং আমার সারা দেশের মানুষকে আন্তর্জাতিকভাবে আমরা আসলে লজ্জা পেয়েছি। তিনি বলেছেন জামাত ইসলামীকে নির্মূল করতে হবে। আসলে এই নির্মূলের ডাক তো আসলে গণতান্ত্রিক ডাক না মাননীয় স্পিকার। এই ডাক তো আসলে দিয়েছিল আপনার আপনার ঘাদানিরা দিয়েছিল, এবং এইটা শাহরিয়ার দিয়েছিল। তিনি এখন জেলে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কেন এই ডাক দিলেন? এবং এই ডাকের মাধ্যমে অনেক দিন আগে তিনি রাজশাহীতে বসে আপনার মাননীয় সদস্য, আপনাকে আরো 3 মিনিট সময় দেওয়া হলো। 3 মিনিট পরে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। রাজশাহীতে ডয়েস ভ্যালির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন জামাত ইসলামী এখন কোনো প্রাসঙ্গিক না, এই জন্য ওনার সামনে মন্তব্য করতে চান না। তো সেটা ওনার ব্যক্তিগত মত, কিন্তু আমি মনে করি যে মির্জা সাহেব তাকিয়ে দেখেন আমরা বেশ প্রাসঙ্গিক হয়ে গিয়েছি। আশা করি আপনি এটা স্বীকৃতি দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এরপরে যেটা আমি বলতে চাই যে আমাদের যে এনার্জি সমস্যা বাংলাদেশে, এই এনার্জির সমস্যার একটু আগে শিক্ষাঙ্গনে ফিরে যাই। শিক্ষাঙ্গনে যখন এই ডাক দেওয়া হলো, কাছাকাছি সময় দেখলাম চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় আজকে মারামারি, ছাত্র আপনার দল আর শিবিরের মধ্যে। এবং আমি নিটোরে, যেটাকে অর্থোপেডিক হাসপাতাল হিসেবে পরিচিত, সেখানে চিটাগাংয়ের সিটি কলেজের মারামারিতে আহত ছাত্রকে দেখতে গিয়েছিলাম। মাননীয় স্পিকার, ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের গোড়ালির এই পিছনের অংশ অনেক দূর পর্যন্ত হাড্ডি সহ কেটে গিয়েছে। অল দি ডক্টরস আর উইথ মি, এবং তারা এখন নিশ্চিত নয় যে তার পাটা তারা রাখতে পারবে কিনা। মাননীয় স্পিকার, তার মা সেখানে ছিলেন, আমি তার সামনে দাঁড়াইতে পারিনি মাননীয় স্পিকার। তার চোখে অস্ত্র ছিল না, অস্ত্র ধারা ছিল। এই রাজনীতির ছাত্র অঙ্গন থেকে আজকে ফিরাইতে হবে, বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। কাজে এই সমস্ত নির্মূলের ডাক বন্ধ করতে হবে, তা নয় এই সমস্ত হানাহানি হবে মাননীয় স্পিকার। কাজেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই ভালো নয়। ওই কুমিল্লায় আমাদের মাননীয় সংসদ সদস্য মোল্লক চৌধুরী বলেছেন কাস্টমস অফিসারকে হত্যা করা হয়েছে। দেশে প্রতিদিনই বলা হত্যাকাণ্ড হচ্ছে, কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষাঙ্গনে মারামারি হলে পুলিশ চুপ থাকে। আজকে এনার্জি সম্পর্কে শুধু একটা খবর দিয়ে আমি এনার্জির কথা শেষ করতে আসি। সেটা হলো আমাদের দেশে বড় প্রক্রিয়ার কয়লা অনেক উন্নত মানের, কিন্তু আনফর্চুনেটলি সেই কয়লা আমরা ব্যবহার করছি না। আমাদের দেশে কয়লা আনা হয় ইন্দোনেশিয়ার থেকে, অথচ বড় কয়লা সহজেই আমরা ব্যবহার করতে পারতাম। মাননীয় স্পিকার, আমি কথা শেষ করতে চাই প্রেসিডেন্টের ধন্যবাদ বিষয়ের পরে। তো আমি যেটা বলতে চাই যে আমি ইউটিউবে দেখি যে আমাদের আজকের প্রেসিডেন্ট তিনি খুব আক্ষেপ করে আফসোস করে বলছেন যে স্বৈরাচারের পা ধরে আমি সালাম করতে পারি না। সেই আপনার রাষ্ট্রপতি যখন আবার বিপরীত দিকে বেগম জিয়া, খালেদা জিয়া এবং জিয়া রহমানের প্রশংসা করেন, এটা তো আসলে আমরা মানতে পারি না। কাজে আসলে সেই গল্পের সিন্দাবাদের মতো সে হাসিনার, মাননীয় স্পিকার, সিন্দাবাদের মতো যে আমাদের ঘাড়ে চেপে বসেছিল। কাজে যত তাড়াতাড়ি সম্ভব এই সিন্দাবাদের বুড়োকে জাতির ঘাট থেকে নামাতে হবে মাননীয় স্পিকার, এবং সেই দায়িত্বটা আসলে ট্রেজারি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। হ্যাঁ, আপনি 15 মিনিট অলরেডি বলে ফেলেছেন, আর সবই তো পরচর্চা দেখলাম, খালি মির্জা ফখরুল ইসলাম অমুক অমুক। রাষ্ট্রপতি কথা বল। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। 1 মিনিট। আচ্ছা মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তো আমি বলছিলাম যে আমাদের রাষ্ট্রপতি তিনি বহুরূপী রাষ্ট্রপতি। আমরা যখন আমাদের ছেলেরা রাস্তাঘাটে মারা যাচ্ছিল,
তিনি বঙ্গভবনে খুব আরামেই ছিলেন, সেই আপনার নিরোর মতো। নিরো যখন রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। কাজে সে এখনও আমাদের ঘাড়ে চেপে আছে। যত তাড়াতাড়ি এই নিরোকে ঘাট থেকে নামানো যাবে, তত তাড়াতাড়ি আসলে জাতি এই আপদ মুক্ত হবে। আমি আশা করি যে ট্রাইজারি বেঞ্চ এটা করবেন। আমার কাছে মনে হয় যে এটা করা জরুরি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম। মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলাকে স্মরণ করছি। আমার নির্বাচনী এলাকা নগরকান্দা সালতাবাসীকে স্মরণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, ওনাকে স্মরণ করছি। আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। দেশ ও জাতি আজকে গর্বিত যে একজন বীর মুক্তিযোদ্ধা আজকে স্পিকারের আসনে বসে আছে। আমরা আজকে গর্বিত। আমি মাননীয় সংসদ নেতা, দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আমাদের দেশের একটা দুর্ভাগ্য হলো, আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতারা বা নেত্রীরা ইতিহাস লিখতে চায়। যখন আমরা ইতিহাস লেখার চেষ্টা করি, যেমন আমরা দেখেছি গত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার নিজের আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস বিকৃত করেছিল, সেই ইতিহাস যখন আমরা লিখতে চাই তখন আমরা আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস লেখার চেষ্টা করি। আমি মনে করি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ইতিহাসবিদদের লেখা উচিত। তাহলে বোঝা যাবে কার কখন কিভাবে কোন সময় কোন ভূমিকা ছিল। রাষ্ট্রপতির ভাষণ, কোন রাষ্ট্রপতির ভাষণ? রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যেই রাষ্ট্রপতি আমাদের জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছেন, যাদের রক্ত দিয়েছেন 17 বছর ধরে, যে সকল বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা যেই 5ই আগস্ট পেয়েছিলাম, তারপরে যে ইন্টারিম সরকার এসেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকার যেই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন সেই রাষ্ট্রপতির ভাষণ, এবং সেই সরকারে আমাদের যারা এখানে সামনে বসে আছে আমার ছোট ভাইরা, তারাও ওই সরকারের সদস্য ছিলেন। যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, যদি রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও কিন্তু অবৈধ হয় নাকি সেটা ভেবে দেখতে হবে। কোন রাষ্ট্রপতি? সেই রাষ্ট্রপতি যেই রাষ্ট্রপতি এই মজলুম, আজকে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা উনি সবসময় একটি কথা বলেন যে এই সংসদ মজলুমদের সংসদ। সত্য কথা, 100% সত্য কথা। এই সংসদে গুম থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, এই সংসদে আয়নাঘর থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, এই সংসদে ফাঁসির কেষ্ট থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, হাজার হাজার মামলা মাথায় নিয়ে তারা জেল খেটেছে সেই সংসদ সদস্য আছে। সুতরাং এই ইটস এ ইউনিক পার্লামেন্ট। অবশ্যই এই মজলুম কারা এদেরকে আমাদেরকে মজলুম বানিয়েছিল? গত ফ্যাসিবাদী সরকার যারা আমাদেরকে মজলুম বানিয়েছিল, সেই মজলুমের পার্লামেন্টে মজলুম দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি এসে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে, গুম খুনের বিরুদ্ধে কথা বলে, গণতন্ত্রের পক্ষে কথা বলে, শহীদ জিয়ার পক্ষে কথা বলে, বেগম খালেদা জিয়ার গুণগান গায়, বিএনপির গুণগান গায়, সেটা অবশ্যই আমাদের আন্দোলনের সার্থকতা। মাননীয় স্পিকার, এখন আপনারা বললেন ভাই, এখন বিএনপি এমন একটি রাজনৈতিক দল মাননীয় স্পিকার, যেই দলের উপরে বাংলাদেশের জনগণের আশা ভরসা। সুতরাং বিএনপিকে ক্রিটিসাইজ হবে সেটা আমরা জানি। বিএনপি এমন একটি দল যেই দলের নেতাকর্মীরা
সেই দলের নেত্রীর মতো আপোষহীন হয়ে একদিনের জন্য আইডেন্টিটি গোপন করে রাজনীতি করে নাই। এই দলের নেতাকর্মীরা ধানের শীষের ব্যাজ লাগিয়ে শহীদ জিয়া, তারেক রহমান, খালেদা জিয়ার টি শার্ট পরে তারা গুলি খেয়েছে, টিয়ার গ্যাস খেয়েছে, জেলে গিয়েছে। তারা পথ গোপন করে অন্য দলে থেকে রাজনীতি করার চেষ্টা করে নাই। মাননীয় স্পিকার, আমাদের বিএনপি সেই দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, যিনি দেশের ডেভেলপমেন্টের জন্য কখনো আন্তর্জাতিক জাতীয় কারোর সাথে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়ার দল, যিনি দেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কারোর সাথে আপোষ করে নাই। এই দলের হাজার হাজার নেতাকর্মী জান দিয়েছে, প্রাণ দিয়েছে, ভবিষ্যতেও জান দিবে, প্রাণ দিবে। জুলাই সনদ, অনেক কথা হয়েছে জুলাই সনদ নিয়ে মাননীয় স্পিকার। জুলাই সনদ, অবশ্যই বিএনপিকে জুলাই সনদ নিয়ে বলে কোনো লাভ নাই। জুলাই সনদ মানে কি? একটা রিফর্ম, বাংলাদেশের রিফর্ম, নতুন প্রজন্মের জন্য রিফর্ম, সংস্কার। আপনি যদি ইতিহাস দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটি মাত্র দল যে বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত যত রকম রিফর্ম, সংস্কার হয়েছে বাংলাদেশের উন্নতির জন্য, প্রত্যেকটা বিএনপির হাত ধরে হয়েছে। খাল খনন, গার্মেন্টস শিল্প, পার্লামেন্টারি ডেমোক্রেসি, তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে নারী শিক্ষা, সব কিছুর পিছনে ছিল বিএনপির হাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার হাত। এবং এখন যেটা হচ্ছে রিফর্ম, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আমাদের নতুন প্রজন্মের জন্য কাজ, এই সব কিছুই হচ্ছে জনাব তারেক রহমান বিএনপির হাত দিয়ে, যেটার আপনারাও সুফল পাবেন ইনশাল্লাহ বিরোধী দলের নেতৃবৃন্দ। সুতরাং বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়ন হবে না সেটা বলে লাভ নেই। বিএনপির হাত দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এবং মাননীয় স্পিকার, শুধু এই যে সকল অন্যায়, অত্যাচার, অবিচার বাংলাদেশের মাটিতে হয়েছে, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আমাদের যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, তাদের বিচারও বিএনপির হাত দিয়েই হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে। মাননীয় স্পিকার, আমরা খুশি, আমি ব্যক্তিগতভাবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খুশি হয়েছিলাম যখন আমাদের দেশের ছেলেমেয়েরা মাঠে নেমেছিল কোটার আন্দোলনে, একটা ইস্যুকে কেন্দ্র করে, দেশকে ভালোবেসে। আমরা সেটা খুশি হয়েছিলাম, কারণ আমরা সবসময় বলে আসছিলাম যে এই দেশের নতুন প্রজন্ম রাজনীতি পছন্দ করে না, দেশকে ভালোবাসে না। সেটা জুলাই অভ্যুত্থান মিথ্যা প্রমাণ করেছে। কিন্তু আমরা এটাও দেখেছি জুলাই সনদের পর, জুলাই অভ্যুত্থানের পরে, 5ই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারে আমাদের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত 1.5 বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এটা কিন্তু মাননীয় স্পিকার, যখন আমরা নতুন বাংলাদেশের কথা বলি, নতুন অভ্যুত্থানের কথা বলি, নতুন প্রজন্মের কথা বলি, তখন আমরা এই জিনিসটা আশা করি না। আপনারা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে পলিটিক্স হয় না মাননীয় স্পিকার। দেশের জন্য যদি কাজ করতে হয়, দেশের জনগণের জন্য যদি কাজ করতে হয়, সরকার, বিরোধী দল সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যদি সরকারে থেকে কাজ করতে হয় তাহলে এক্সপিরিয়েন্স যেমন দরকার, সাহস যেরকম দরকার, বুদ্ধিমত্তাও সেরকম দরকার। বিএনপি এমন রাজনৈতিক দল যে ফেসবুকে রাজনীতি করে না, তারা রাস্তায় গুলি খেয়ে তারা রাজনীতি করে, শুধু বট বাহিনী দিয়ে, স্ট্যাটাস দিয়ে, মানুষকে ছোট করে, আজে বাজে কথা বলে, ভাইরাল হয়ে রাজনীতি হয় না। যদি 71 সালে ফেসবুক থাকতো, যদি 71 সালে সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে হয়তো দেশ স্বাধীন হতো নাকি আমরা জানি না মাননীয় স্পিকার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি এতটুকুই বলতে পারি মুক্তিযুদ্ধ নিয়ে যে মাননীয় স্পিকার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ we cannot replace মুক্তিযুদ্ধ with anything else। একদিকে মুক্তিযুদ্ধ,
আরেকদিকে যত আন্দোলন হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশে যত আন্দোলন হবে সবগুলো একদিকে, মুক্তিযুদ্ধ একদিকে, সব কিছু আরেকদিকে। মুক্তিযুদ্ধকে এবং আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি এবং আমি রিলেট করি। আমার সামনে বসে আছে যারা, নাহিদ বসে আছে, আমাদের হাসনাত বসে আছে, যারা মাননীয় সংসদ সদস্যরা বসে আছে। আই এম সরি, আমি ওদের সেন্টিমেন্টকে আমি রিলেট করি। আমরাও চাই আমাদের সন্তানরাও, আমরাও চাই যে আমাদের সন্তানরা একটি নতুন বাংলাদেশে বসবাস করুক, যেই বাংলাদেশে আইনের শাসন থাকবে, খুনের বিচার হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ গুণগতভাবে উন্নয়নের শিখরে উঠবে। সেটা ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কাদা ছড়াছড়ি না করি, আমাদের এই পার্লামেন্ট থেকে ইনশাল্লাহ সূচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আব্দুল সালাম পিন্টু, টাঙ্গাইল। ওকে, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যক্তিগত কৈফিয়তের জায়গা থেকে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ, এবং এই সময় এই জায়গায় তো অন্তর্বর্তী সরকারের আমি ছিলাম, কিছু সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলাম, আরও দু একজন ছিলেন, আমাদের মাননীয় এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো আমি তো নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগ যদি উনি বললেন, ওনারাই সরকারে আছেন, ওনাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটার প্রমাণ জাতীয় সংসদে যদি বলেছে, ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন। মাননীয় স্পিকার, আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে সবাই জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছেন, সবাই নির্বাচিত প্রতিনিধি। হ্যাঁ, আমার বয়স 28, আজকে আমার জন্মদিন, এবং আমি নবীন সদস্য, কিন্তু এখানে মাননীয় স্পিকার আমিও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। কারো ছোট ভাই হিসেবে আমি এখানে আসিনি। ফলে সবাই মাননীয় সংসদ সদস্য হিসেবে সবাই যে সম্মান মর্যাদা প্রত্যাশা করে, সবাই যেটা পায়, আমরাও কিন্তু সে একই জিনিস প্রত্যাশা করি। ধন্যবাদ। এটি আপনি মাননীয় স্পিকার দেখবেন। আপনার ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ট্রেজারি বেঞ্চের সদস্যরাও টেবিল চাপড়ে আপনাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছে। আর প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কারো নাম নিয়ে বলেন নাই, বলেছেন তরুণ সদস্যরা, কারো নাম বলে নাই, তো কারো নাম বলে নাই। মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, কি আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? জি মাননীয় স্পিকার, কি ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং বিএনপির সকল সংসদ সদস্যদের পক্ষ থেকে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলামের জন্মদিন উপলক্ষে আমরা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় পরবর্তী বক্তা জনাব আব্দুল সালাম পিন্টু, মাননীয় সদস্য, টাঙ্গাইল 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্পিকারের দায়িত্ব পালন করার জন্য, নির্বাচিত হওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে বাংলার পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না, মাননীয় স্পিকার, যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মাননীয় হুইপ নিজান, আপনার ভয়েসটা লো রাখেন প্লিজ। মাননীয় স্পিকার, আমি পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে
ছিলাম, সেখান থেকে আজকে সংসদে এসেছি এবং এই কারণে আমি মহান রাব্বুল আলামিনের কাছে আন্তরিক মোবারকবাদ জানাই এবং শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি 17 বছর জেলে ছিলাম, তার 7 বছর ছিলাম ফাঁসির ছেলে। মাননীয় স্পিকার, এখন সংসদে এসেছি, আবারও আমি মহান রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া আদায় করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই। আমি সাথে সাথে জুলাই সনদ, জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন, আমার এলাকারও 4 জন নিহত হয়েছে। যে সমস্ত ছাত্র জনতা, শিশু, মহিলা এবং পুরুষ যারা নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা আহত অবস্থায় আজকে পঙ্গু হয়ে আছেন, যাদের চিকিৎসা দরকার, আমি অনুরোধ করব সরকারের কাছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাদের আমি সুন্দর জীবন কামনা করি। পরম করুণাময় আল্লাহ তাআলা তাদেরকে যাতে সুন্দর জীবন দান করেন। প্রিয়, আমি কথাও বলতে চাই, মাননীয় স্পিকার, জুলাই যোদ্ধারা যখন এই যুদ্ধ করলো, আমি তখন কারাগারে ছিলাম। মাননীয় স্পিকার, কারাগারের থেকে 4 তারিখের কথা বলি। মাননীয়, যেহেতু কারাগারে ছিলাম, বাইরের খবর জানি না। কারাগারে 4 তারিখে আমরা দেখলাম শত শত লোক গুলি খেয়ে মৃত্যুবরণ করলো। সারা কারাগারে সেদিন হাহাকার ছিল। মাননীয় স্পিকার, 4 তারিখ রাত্রে যখন সিদ্ধান্ত হলো যে আগামীকাল কঠোর হস্তে এদেরকে দমন করা হবে, সমস্ত বাহিনী প্রধান, সমস্ত সচিব মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তখন আমরা আমাদের জেলখানাতে কান্দার রোল উঠেছিলাম। মাননীয় স্পিকার, সারা রাত্রি কেউ ঘুম পারে নাই, শুধু আল্লাহকে ডেকেছেন যে এই দেশের এই সন্তানদেরকে আল্লাহ তাআলা আপনি বাঁচান। আমরা ঘুম পারি নাই। সকাল 9টায় আমরা শুনলাম সারা ঢাকাতে কোনো লোক নাই, লোক শূন্য। কিন্তু 10টার সময় শুনলাম, 10:30টার সময় শুনলাম যে ঢাকা শহর লোকারণ্য হয়ে গেছে। লাখো লাখো লোক কোত্থেকে এসেছে। মাননীয় স্পিকার, এটা কিন্তু শুধু আন্দোলনের ফসল না, পরম করুণাময় আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো সেদিন লোক পাঠিয়েছিলেন। মাননীয় স্পিকার, আর সেই লোকের আগমনের কারণেই পুলিশের, মিলিটারির বন্দুক বন্ধ হয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল। মাননীয় স্পিকার, কাজেই আমাদের আজকে উপলব্ধি করতে হবে যে আমরা কোন অবস্থা থেকে কোন অবস্থায় এসেছি। মাননীয় স্পিকার, সেই দিনই মানুষ নেতৃত্ব শূন্য ছিল। মাননীয় স্পিকার, সেই দিনই মানুষ মনে মনে আমাদের নেতা তারেক রহমানকে ভবিষ্যৎ নেতা হিসেবে মনে করেছিলেন, সেই দিনই মনে করেছিলেন। এবং আপনাদের পরম রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসলেন এবং বাংলার মানুষ তারেক রহমান সাহেবকে গত নির্বাচনে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। মাননীয় স্পিকার, এবং আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বেই আগামী বাংলাদেশ একটি শক্তিশালী বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। জিয়াউর রহমানের হাত ধরেই রাজনীতি, তার আগে রাজনীতি করতাম, জিয়াউর রহমানের সময় থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। জিয়াউর রহমানের হাত ধরেই যুবদল করেছি। মাননীয় স্পিকার, আমি প্রতিষ্ঠাকালীন জেলা বিএনপির সেক্রেটারি ছিলাম টাঙ্গাইলের। আমি একটি কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে নাই, তিনি নিজে আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং স্বাধীন করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আপনার সংক্ষেপে বলতে হবে মাননীয় স্পিকার, ব্যারাকে ফিরে গিয়েছিলেন। পরবর্তী টাইমে মাননীয় স্পিকার
একটি প্রয়োজনে, জাতির একটি প্রয়োজনে 7 নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান আবার ক্ষমতায় এসেছিলেন এবং আপনি তার সাক্ষী মাননীয় স্পিকার। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে এই দেশকে শক্তিশালী করার জন্য আপনি মনে আছে নিশ্চয়ই যে জিয়াউর রহমান ক্ষমতায় আসার সাথে সাথে সমস্ত জিনিসপত্রের দাম কমে গিয়েছিল, 80 টাকার লবণ 12 আনা হয়েছিল মানুষ। তো সেই জিয়াউর রহমান এই দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য কৃষি উৎপাদন ব্যবস্থার স্ফুরণ ঘটিয়েছিলেন, উৎপাদন ব্যবস্থা 3 গুণ করেছিলেন, সাথে সাথে শিল্প বিপ্লবের ডাক দিয়েছিলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করলেন, বহুদলীয় গণতন্ত্র তিনি কায়েম করলেন এবং জিয়াউর রহমান সাহেবই কিন্তু মাননীয় স্পিকার বহুদলীয় গণতন্ত্র কায়েম করে আপনার আজকে আমাদের বিরোধী দলকে বলেন, আওয়ামী লীগকে বলেন, সকলকেই কিন্তু এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান যখন এই দেশকে খাদ্য রপ্তানি করা শুরু করলো, আহমদ শুকুর তুরে সেদিন গিনির প্রেসিডেন্ট ছিলেন, তো আহমদ শেখ তুরে সেই দেশে চাউল রপ্তানি করলো, বাংলাদেশ জেগে উঠলো, বাংলাদেশ বিশ্বের বুকে একটি শক্তিশালী দেশ হবে। সেই সময় মাননীয় স্পিকার চক্রান্তের পর চক্রান্ত, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতাকে সেদিন হত্যা করা হয়েছিল। এই কারণে কথাগুলো বললাম, এর একটি কারণ আছে, এটা আমি পরে বলবো। মাননীয় স্পিকার তারপরে কি আসলো, একটি স্বৈর শাসন আসলো। মাননীয় স্পিকার, গণতন্ত্র শেষ হয়ে গেল। তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে সেই দিন এই স্বৈর শাসনকে উৎখাত করে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মাননীয় স্পিকার, এই কারণেই বলতে চাই, বেগম খালেদা জিয়া এই দেশে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেছিলেন, মেয়েদের শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করেছিলেন, এই দেশে মাদ্রাসাতে পর্যন্ত কারিগরি শিক্ষা চালু করেছিলেন। মাননীয় স্পিকার, এই দেশে উন্নয়ন, যমুনা সেতু করেছিলেন, পদ্মা সেতু, আজকে কথা বলেন, পদ্মা সেতুর জমি বেগম খালেদা অধিগ্রহণ করেছিলেন। আজকে এই ফ্লাইওভারের কথা বলেন, প্রথম ফ্লাইওভার বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছেন। মাননীয় স্পিকার, এই অবস্থায় যখন বাংলাদেশটা এগিয়ে যেতেছিল, বাংলাদেশটা একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছিল, সেই সময়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেও কিন্তু ক্ষমতাচ্যুত করা হলো, আর দেশটি অন্যের খাতে চলে গেল। মাননীয় স্পিকার, স্বৈর শাসন প্রতিষ্ঠিত হলো। মাননীয় স্পিকার, তাইলে কি দেখলাম আমরা, চক্রান্ত এবং ষড়যন্ত্র করে গণতন্ত্রকে হত্যা করা হয়, তারপরেই আসে স্বৈর শাসন। শুধু এখানেই নয় মাননীয় স্পিকার, চক্রান্ত করে আমি জেলখানায় দেখেছি। মাননীয় স্পিকার, আমাদের সহকর্মী, অনেক শ্রদ্ধেয় নেতা, অনেক মানুষকে কিভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, এটা আমার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। তাদের শেষ বাক্যটি কি ছিল সেটাও আমি জানি। মাননীয় স্পিকার, সময়ের অভাবে আমি অত কিছু বলতে পারবো না। তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি আমি। প্রিয় মাননীয় স্পিকার, সদস্য আরো 2 মিনিটে শেষ করেন, আরো 2 মিনিট বলেন। মাননীয় স্পিকার, একটু বাড়াই দিতে হবে। আচ্ছা, 3 মিনিট বলেন। মাননীয় স্পিকার, তারপরে দেখেন সেনাবাহিনীর ভালো ভালো অফিসারদেরকে সেদিন কিন্তু হত্যা করা হয়েছিল। মাননীয় স্পিকার, একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র করে। কেন? সেনাবাহিনীকে দুর্বল করার জন্য, সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য। অন্যদিকে বিডিআরদেরকে, নিরীহ বিডিআরদেরকে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমি চোখে দেখা মাননীয় স্পিকার, বিডিআরের পা ড্রিল মেশিন দিয়ে ছিদ্রি করা হয়েছে, বুক ড্রিল মেশিন দিয়ে ছিদ্রি করা হয়েছে। এটা কোনোদিন দেখি নাই। যে ড্রিল মেশিন কাঠ ছিদ্রি করে সেই মেশিন দিয়ে করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এই কথাগুলো এই কারণেই বললাম যে চক্রান্ত যখন হয়, আজকেও আমি একটি চক্রান্তের আভাস পাই। মাননীয় স্পিকার, চক্রান্ত এবং ষড়যন্ত্রের আভাস পাই। মাননীয় স্পিকার, আজকে আমি একটি কথা বলতে চাই। আমার নেতা তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন, কি কথা বলেছেন মাননীয় স্পিকার? তিনি বলেছেন এই দেশ
দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ, এই কথা তিনি বলেছেন মাননীয় স্পিকার। এই কারণেই আজকে চক্রান্ত এবং ষড়যন্ত্র হতে পারে। তারেক রহমান ক্ষমতায় আসার পরে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, প্রত্যেকটি পদক্ষেপ জনবান্ধব পদক্ষেপ, জনগণের জন্য পদক্ষেপ তিনি নিয়েছেন মাননীয় স্পিকার। এই কারণেই আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে একটি বিজ্ঞাপন আমার হাতে পড়েছে মাননীয় স্পিকার, সংসদে যদি কথা বলেন আর এখানে যদি বলেন যে চক্রান্তকারীদের নীল নকশা প্রতিহত করতে হবে, এই 60 দিনের সরকারে কি নীল নকশা আমরা তৈরি করলাম যেটা প্রতিহত করতে হবে? তার মানে এটা একটি আন্তর্জাতিক চক্রান্ত, আন্তর্জাতিক ষড়যন্ত্র মাননীয় স্পিকার। একটি চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে আবার একটি গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে, এটাকে প্রতিহত করবে। এই জ্বালায় জুলাই মাসে যারা প্রাণ দিয়েছে তারা যেমন স্বৈর শাসনকে প্রতিহত করেছে, ইনশাল্লাহ চক্রান্তকারীদেরকেও তারা প্রতিহত করবে ইনশাল্লাহ মাননীয় স্পিকার। সেই কারণে আজকে বলতে চাই যে এই সমস্ত বাদ দেন। বহু ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে এই জাতীয় সংসদ, বহু ঘটনার মধ্য দিয়ে এই জাতীয় সংসদ, বহু অবস্থার প্রেক্ষিতে এই জাতীয় সংসদ, বহু রক্তের বিনিময়ে এই জাতীয় সংসদ। আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আসুন আমরা ভবিষ্যৎ নাগরিকদের জন্য, ভবিষ্যৎ সন্তানদের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, সকলের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সকলে বসবাস করার একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধভাবে কাজ করি, কাদা সরাসরি বাদ দেই মাননীয় স্পিকার। এটি আমি সংসদের মাধ্যমে আহ্বান জানাতে চাই মাননীয় স্পিকার। এলাকার কথা যদি একটা না কই বলি, জনগণ বলবে যে এলাকার কথা বললো না। কালে আর 3 মিনিট সময় দেওয়া যায় না মাননীয় স্পিকার? সামনে তো বাজেট অধিবেশন আছে, তখন কি বলবেন? আচ্ছা বলেন, আরো 1 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলি। এই যমুনা সেতু করেছিলেন কে? বেগম খালেদা জিয়া। আমি যেটা বললাম, পদ্মা সেতুর প্ল্যানও তিনি করেছিলেন এবং ভূমি অধিগ্রহণ করেছিলেন। এই যে রোড, তিনি গ্রামের এবং শহরের একটি সমন্বয় সাধন করতে চেয়েছিলেন উন্নয়নের। সেই কারণে আমি সকল সদস্যদেরকে আহ্বান জানাবো যে বঙ্গবন্ধু আমাদের যে সেতু আছে যমুনা সেতু, সেই যমুনা সেতুর পূর্ব প্রান্তে ভুয়াপুরের অংশ অনেক জায়গা আছে। এই জায়গাতে যদি বেগম খালেদা জিয়ার স্মৃতি রক্ষা করার জন্য এই জায়গাতে যদি বেগম খালেদা জিয়ার নামে একটি বহুমুখী বিশ্ববিদ্যালয় করা যায় মাননীয় স্পিকার, তাহলে অত্যন্ত সুন্দর হয়। আর মাননীয় স্পিকার, একটা বহুমুখী মানে যেখানে কারিগরি থাকবে, যেখানে ইংরেজি বাংলা থাকবে, যেখানে বিজ্ঞান থাকবে, যেখানে ইঞ্জিনিয়ারিং থাকবে, যেখানে কারিগরি থাকবে, সব কিছু মিলে একটি বহু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য আব্দুল সালাম পিন্টু, আপনি ফাঁসির কন্ডেম সেল থেকে জাতীয় সংসদে ফিরে এসেছেন সগৌরবে, সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কিছুদিন ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম, সে সময় মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, এখানে উপস্থিত মাওলানা মুজিবুর রহমান, এবং সেখানে সেই ডাইনিং হলে মেসের ইনচার্জ হিসাবে আপনি অনেক ভালো খাবার আমাদেরকে খাইয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য রাখবেন জনাব মুজিবুর রহমান সরওয়ার, বরিশাল 4 আছেন? জি, আপনার সময় হলো 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি মুক্তিযুদ্ধ করেছেন, বীর বিক্রম কৃতি ফুটবলার ছিলেন এবং বরিশাল থেকে বারবার নির্বাচিত হয়। আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করি। মাননীয় স্পিকার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্রষ্টা,
এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সাথে আপনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষকে দলে যোগদান করেছি ওনার প্রতি আস্থা রেখে। পরবর্তী সময় আমরা দেখলাম যে স্বাধীনতার পূর্বে যে জন আকাঙ্ক্ষা ছিল, সেখানে যে রাজনীতি হওয়ার কথা ছিল সেই রাজনীতি সেখানে থাকলো না। সেখানে থেকে বৈষম্যের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের সৃষ্টি। এই জন্য তো আমরা রাজনীতি করি নাই। আমরা রাজনীতি করেছিলাম একটা পরিবর্তন, সেখানে মানুষ ভালোভাবে থাকবে, খাবে, মোটা কাপড় পরবে, কোনো বৈষম্য থাকবে না, গণতন্ত্র হবে। কিন্তু সব দেখলাম যে স্বাধীনতার পরবর্তী সময় একদলীয় শাসন ব্যবস্থায় সব ভেনিশ হয়ে গেল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমার মনে করতে হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি বুক ফুলিয়ে বোধা বলি, রাজনীতি করি যে আমি সঠিক পথে রয়েছি। আমার দল কোনো দাগ লাগে নাই, আমার দল কোনো কোথাও দাগ পড়ে নাই। আমরা শহীদ জিয়া গণতন্ত্র দিয়েছে, মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক ছিলেন। খালেদা জিয়া রাজপথ থেকে উঠে এসে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। কাজেই আমরা গর্ব করতে পারি দেশের জন্য। এবং আপনারা জানেন, আজকে মাননীয় স্পিকার, আপনি জানেন এই ৭১ স্বাধীনতার পূর্বে অনেক কিংবদন্তি বামপন্থী নেতৃবৃন্দ, অনেক রাজনীতিবিদ আন্দোলন সংগ্রাম করতে করতে ১৯৭১ সালে যে ঘটনাটি ঘটেছিল, সেটি যদি সেদিন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করতেন, সেদিন দেশের পরিণতি কী ছিল আমরা সবাই জানি। সেদিন শেখ মুজিবুর রহমানের কথা ছিল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, এবং সেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করলে দেশের অবস্থা কী হতো আমরা জানি না। এই জন্য আমরা বলি, আন্দোলন সংগ্রাম করে একটি দেশ পাওয়া যায় না। একটি দেশের জন্য সেদিন স্বাধীনতার জন্য প্রয়োজন ছিল একটি সশস্ত্র সংগ্রাম। আর সেই সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছেন মেজর জিয়াউর রহমান, যিনি শুধু মুক্তিযুদ্ধই করেননি, তিনি দেশ গড়ার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন রেখে গেছেন, যেটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মনে আছে মাননীয় স্পিকার, যে সেদিন শেখ মুজিবুর রহমান পাহাড়ে গিয়ে বলেছিলেন যে আপনারা সব বাঙালি হয়ে যান। তারা বল, হুজুর আমরা কীভাবে বাঙালি হব? সেদিন জিয়াউর রহমান সেই জায়গাটাকে রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ করে আজ পাহাড়িদের সাথে আমাদের আজকে যে সমমান এবং নাগরিকত্ব, দেশবাসী, আমাদের মধ্যে সেই বিচ্ছিন্নতা নেই। এখন সবাই বাংলাদেশ হিসেবে পরিচিত। আমরা স্বাধীনতা পরবর্তী সময় আমরা দেখেছি এটা আমাদের কামনা ছিল না। আমরা দেখেছি সেকুলারিজম, তাদের সংবিধানে রয়েছে সেকুলারিজম। আর শেখ মুজিবুর রহমান ওয়াইসি মিটিংয়ে যায়। সেদিন আমরা ওয়াইসি মিটিং এসে গেল, আর তাদের ওটা জিজ্ঞাসা করার পর সে বলল, আমি বাঙালি, আমি মুসলমান, আমি ওখানে যাব। আবার আমরা দেখলাম যে তাদের ইকোনমি, সমাজতান্ত্রিক ইকোনমিতে, অর্থনীতিতে তারা রাষ্ট্রকে সকল শিল্প কলকারখানা রাষ্ট্রীয়করণ করলো এবং বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হলো। সেখানে আমরা দেখলাম অবাক কাণ্ডে, আমি চায়না কল 3 বার দিয়ে গেছি, চায়না গিয়ে জিয়াউর রহমানকে একটু স্যালুট করেছি যে চায়নার প্রবীণ রাজনীতিবিদরা আজকে অর্থনীতির জন্য যা করছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান একই বিষয়ে মিক্সড ইকোনমি বাংলাদেশের সংবিধানে সংশোধন করে তিনি বাংলাদেশকে একটি অর্থনৈতিক একটি ভালো অবস্থা তৈরি করে দিলেন। মাননীয় স্পিকার, আমরা আরও বলি, জিয়াউর রহমান সম্বন্ধে এখানে আলোচনা হয়েছিল যে আওয়ামী লীগ, এই পতিত সরকার বলতো জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা নয়। কিন্তু আজকে আমাদের বলতে হয়, যেখানে অনেক বিষয়ই ভারত থেকে যে আশীর্বাদ আসে, কিন্তু আমরা এটা বললাম যে জিয়াউর রহমান যখন 1977 সালে যখন ভারতে যান, তখন প্রয়াত রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি 1977 সাল থেকে দেখেই বলেছিলেন, ইউ হ্যাভ অ্যাসিওর্ড ইন দ্য হিস্ট্রি ইন ইউর কান্ট্রি, ইউ আর দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার হু ওয়াজ ফার্স্ট ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। মাননীয় সদস্য, আজান পড়ে গেছে, আজানে পরে আবার 5 মিনিট আপনি বলবেন। থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য আধা ঘন্টা বিরতি দেওয়া হলো। ধন্যবাদ।